তোমাদের আগে যে প্রবলেমগুলো দিছিলা ওই প্রবলেমগুলো আমি একটা একটা সলভ করা দিই, এগুলো দেখো, এগুলাতে যদি প্রবলেম থাকে তুমি হাত তুলিও। দেখো প্রথমে যে প্রবলেমটা দিছে একজন, সেটা হচ্ছে এই ম্যাথটা, 3 নাম্বার ম্যাথটা। এখানে বলতেছে কি কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো, 3 নাম্বার ম্যাথ। 0,-3 পয়েন্টটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে 0,-3 পয়েন্টটাকে যদি আমি কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করি, একটু ওয়েট করো। হ্যাঁ, তো প্রথমে 0,-3 এই পয়েন্টটা যদি আমি পোলার স্থানাঙ্কে কনভার্ট করি, তাহলে কি হবে? আমাকে কার্টেসীয় স্থানাঙ্কে পয়েন্টটা দেওয়া আছে কি 0,-3, এই পয়েন্টটা দেওয়া আছে। এটাকে যাইতে হবে কোথায়? পোলারে। পোলারে। তাহলে দেখো এক্স এর জায়গায় কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। ওয়াই এর জায়গায় কত দেওয়া আছে? -3 দেওয়া আছে। আমরা যখন পোলারে কনভার্ট করব, আমাদের প্রথম কাজ থাকবে স্থানাঙ্কে বসানো। স্থানাঙ্কে বসাই দেখা এটা কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে এটা যদি একটু চেক করি, কোন কোয়াড্রেন্টে আছে চেক করো তো। এটা 0,-3, 0 হচ্ছে কোথায়? 0 হচ্ছে এই পাশে, মানে এক্স অক্ষের বাম সাইডে, -3 তার মানে নিচের দিকে, -3 হচ্ছে এখানে আছে। তার মানে এটা আমাদের বরাবর অক্ষের উপরে আছে, অক্ষের উপরে আছে। আচ্ছা ভাইয়া, যদি অক্ষের উপরে থাকে তাহলে আপনি কিভাবে নেবেন? এখন যদি আমি এই পয়েন্টটাকে পাইতে চাই, আমি যাত্রা করব কোথা থেকে? এক্স অক্ষের পজিটিভ সাইড দিয়ে। তার মানে আমি এই বরাবর যাইতে পারি, এই বরাবর যদি যাই তাকে পাবো, অথবা এই বরাবর যদি যাই তাকে পাবো, রাইট? তাকে পাওয়া যাবে। তাহলে এখন আমি কোন সাইডে যাব? এখন আমি কোন সাইডে যাব তোমরা বলো। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমার কোনটা কত? আমি পাই পরিমাণ গেলাম, আরো π/2 পরিমাণ গেলাম, আরো π/2, অর্থাৎ তখন আমার ভেক্টর অ্যাঙ্গেলটা হবে, ভেক্টর অ্যাঙ্গেল হবে তখন 3π/2 পরিমাণ। যদি আমি ক্লকওয়াইজ যাই তাহলে আমার ভেক্টর অ্যাঙ্গেলটা কত? -π/2 পরিমাণ, অর্থাৎ জাস্ট আমার এতটুকু গেলেই হবে, এতটুকু গেলে হবে। এটা হচ্ছে -π/2 পরিমাণ। তাহলে আমাদের ভেক্টর অ্যাঙ্গেলটা চলে আসলো। যেহেতু এটা অক্ষের উপরে, মানে কোন কোয়াড্রেন্টে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, বাট আমি এই দুইটা মানের মধ্যে আমি দেখতেছি কি, এই দুইটা মানের মধ্যে আমি দেখতেছি মুখ্য মানের আন্ডারে কে পড়ে? মুখ্য মানের আন্ডারে পড়ে -π/2টা। সো আমি নিব কোনটা? আমি নিব হচ্ছে এই মানটা, যদি আমার ফরম্যাটে বলি। এরপর যদি আর সমান বলি, আর সমান কত? √x² + y²। তাহলে √x² + y² সমান কত লিখা যায়? ইকুয়ালস টু x এর জায়গায় আছে 0, 0 হোল স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার, ইকুয়ালস টু √0 + 9, ইকুয়ালস টু কত? √9 ইকুয়ালস টু 3। তার মানে আর এর জায়গায় আসছে 3, ভেক্টর অ্যাঙ্গেলের জায়গায় আসে -π/2। সুতরাং অ্যানসার কত? অ্যানসার হচ্ছে 3, -π/2। এই অ্যানসারটাকে তুমি চাইলে এটাও লিখতে পারো, এটাকে লিখতে পারো অ্যানসার 3, 3π/2। এটাও লেখা যাবে, এটাও ভুল না, এটাও শুদ্ধ অ্যানসার, দুইটাই শুদ্ধ অ্যানসার। বাট আমরা যদি মুখ্য মানের কনসেপ্ট দিয়ে করি, এটা হচ্ছে আমাদের কি অ্যানসার। বুঝতে পারছো? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি জিজ্ঞেস করো, আমি তোমাকে ইয়া করছি, কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ভাইয়া যে কোনো একটাই তো করতে হবে তাই না? হ্যাঁ, যে কোনো একটা করবা, যে কোনো একটা। ওকে ভাইয়া এটা কোন বই থেকে করে দিয়েছেন? এটা কোন বই আমি জানি না, আমাকে কোয়েশ্চেন দিছে, আমি করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, নৈবেদ্যিকে যদি উত্তর দোনোটা দেয় তাহলে আমরা কোনটা এখানে দেখাবো? দুইটাই দেখাইতে হবে, তখন তোমাকে এটা বহুপদী আকারে থাকবে কোয়েশ্চেনটা, দুইটা একসাথে কখনোই থাকবে না। আচ্ছা ভাইয়া। যদি থাকে বহুপদী আকারে থাকবে। আর নানজি ভাবছো তুমি কি বলছো? তুমি বলছো হচ্ছে ভাইয়া বুকের ম্যাথ কেন করতেছে? বুকের ম্যাথ অ্যাকচুয়ালি আমি এটা তোমাকে বলি নাই, মানে করতে যারা করছে, মানে যারা প্রবলেমগুলো ফেস করছে আমি তাদেরকে দেখি। বাট আমি আগে ইয়া করব, প্রেফার করব তোমরা আগে প্র্যাকটিসটা করো, দেন হচ্ছে বইটা করো। ঠিক আছে? তাহলে এটা তো কোনো প্রবলেম নাই। হ্যাঁ বলো, বলো কি বলতে চাইছিলা, বলো আজকে বলো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া, বলে বসে আছো কেন? ভাইয়া প্র্যাকটিস শিটটা করাবেন না, সলভ অবশ্যই করবেন না? করাবো, অবশ্যই করাবো, একটু ওয়েট করো না, আমি আগে আচ্ছা কোয়েশ্চেনগুলোর অ্যানসার দিই। ভাই ঠিক আছে, 10 ইনভার্স মাইনাস y/x, তাহলে এই জায়গায় ভাই এগুলো তৈরি করলেন, বুঝলাম না। বুঝি নাই।
theta equal to tan inverse minus y by মানে এখানে modulus কেন y by বসায় x. নাই, মানে এখানে কেন বসায় নাই আমি tan ইনভার্স y এটা বলতেছো? মানে আমি ইচ্ছে জি করে ভাইয়া। বসাই নাই, আমি কারণ আমি এখান থেকে দেখেই বলতেছি এটা কত হবে, এটা দেখেই বুঝতেছি আমি কত হবে, কোনটা ভেক্টর অ্যাঙ্গেলটা 5/2 হবে, তো বসানোর দরকার তো নাই, আমি ইচ্ছে করে বসাই। তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নাই, বসাই, তুমি বসাও tan ইনভার্স মডিউলাস y বাই x বসাও, তাহলে tan ইনভার্স কত আসবে, tan ইনভার্স -3 বাই সামথিং 0 আসবে, তাহলে মাইনাস tan ইনভার্স 0 মানে কত, এই সামথিং মানে কত, এটা অসংজ্ঞায়িত কখন মান দেয় tan ইনভার্স 90 ডিগ্রিতে হইলে, অর্থাৎ tan ইনভার্স যদি আনডিফাইন্ড টাইপের কিছু থাকে ওইটা তোমায় কত মান দিবে, 90 ডিগ্রি দিবে না? জি ভাইয়া। কারণ আমি এটা মানে ইচ্ছে করে লিখি নাই, জাস্ট আমি এখানে যেহেতু অক্ষের উপর আছে আমি দেখেই বুঝতেছি ভেক্টর অ্যাঙ্গেলটা কত হবে। 5/2 ওকে, এবার আসো নেক্সট ম্যাথ, ম্যাথ নাম্বার 2। এখানে বলতেছে কি দেখো, একটি বৃত্তের কেন্দ্র, একটা করে দিব এখান থেকে, বাকিটা তোমরা করবা, আমি একটা করে দিব। একটি বৃত্তের কেন্দ্র 11,2, ব্যাসার্ধ 10, ওই বৃত্তের জেয়া এর মধ্যবিন্দু 2,-1, যে বৃত্তের জেয়া এর মধ্যবিন্দু 2,-1, দেখাও যে তার দৈর্ঘ্য 2√10 একক, দেখাও যে 2√10 একক। আচ্ছা, এখানে তোমার কি কি দেওয়া আছে, একটা বড় থেকে একটা সার্কেল দেওয়া আছে, একটা কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র কত, কেন্দ্র দেওয়া আছে 11,2, এটা এই পয়েন্টে দেওয়া আছে 11,2, তারপর একটা জ্যা দেওয়া আছে, জ্যা এর মধ্যবিন্দু দেওয়া আছে, জ্যা এর মধ্যবিন্দু কত দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে 2,-1, 2,-1, এরপরে কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে, এইটা, এই যে ব্যাসার্ধ হচ্ছে এটা, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 10 একক, 10 একক। এইবার আসো প্রবলেমটা আমাদের সলভ করতে হবে, আমাদের বের করতে হবে কি, এখানে যে জ্যাটা থাকবে, আমরা যে জ্যাটা পাইছি এই যে দৈর্ঘ্যটা কত, অর্থাৎ আমাকে বের করতে হবে এই পয়েন্ট থেকে, এটাকে যদি এ পয়েন্ট নাম দাও, এটাকে যদি বি পয়েন্ট নাম দাও, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব কতটুকু সেটা তোমাকে বের করতে হবে। এখন আমাকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এটার সাহায্যে আমি কিভাবে বের করব, তোমরা ছোটবেলায় একটা জিনিস পড়ে থাকবা, উপপাদ্যে ক্লাস 9-10 থাকতে, যদি আমি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব আঁকি, ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব আঁকি, তাহলে ওই লম্বটা জ্যাকে কত কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে বলতেছে কি, এটা একটা উপপাদ্য, এটা একটা চিপাই লিখে রাখবা, চিপাই লিখবা কি, বৃত্তের কেন্দ্র হতে ব্যাসভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমি যদি এখান থেকে এই পয়েন্ট থেকে আমি যদি লম্বটা আঁকি, তাহলে লম্বটা কোন পয়েন্ট দিয়ে যাবে, মধ্যবিন্দু যেটা আছে মধ্যবিন্দুর পয়েন্ট দিয়ে যাবে না, কারণ সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ এই অংশ এবং এই অংশকে সমান হইতে হবে। তার মানে মধ্যবিন্দুটাকে যদি তুমি পি দাও, তাহলে আমি যদি লম্বটা আঁকি কেন্দ্র থেকে এটার উপর, যদি লম্বটা আঁকি এবি এর উপর লম্বটা আঁকি, তাহলে কোন বিন্দু দিয়ে যাবে, পি বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এপি ইকুয়ালস টু কি হবে, এপি ইকুয়ালস টু বিপি হবে, এপি ইকুয়ালস টু বিপি। বাপ্পা ভাই, তাহলে এপি ইকুয়ালস টু যদি বিপি হয়, এখন দেখো তো আমার এই পয়েন্টের স্থানাঙ্ক জানা আছে, কেন্দ্রকে তুমি নাম দাও সি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমার জানা আছে কত, 2,-1, তাহলে এখান থেকে আমরা সিপি সমান কত পাবো, এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বের কনসেপ্ট, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, ভুজ দ্বয়ের অন্তর কত 11 - 2 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর কত 2 + 1 হোল স্কয়ার ইকুয়ালস টু কত পাবো, √9 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে ইকুয়ালস টু কত আসবে, √81 + 9, 81 + 9 মানে কত, √90 আসবে, √90। তাহলে এটা কি আসছে, এই সিপি দৈর্ঘ্যটা আসছে আমাদের, বাট আমাদের লাগতেছে যে এর দৈর্ঘ্যটা। তার মানে আমি যদি এই যে এপি অংশটা বলে দিতে পারি, এপি অংশটা যদি সামহাও বের করতে পারি, এই এপি কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কাকে পেয়ে যাব, এবি কে পেয়ে যাব না। তার মানে আমি এবি সমান বলতে পারি
এবি সমান হচ্ছে 2 ইন্টু এপি। আমি যদি এপিটা বের করতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করলে আমি এপিটা পেয়ে যাব, যে দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এখন আমাদের উদ্দেশ্য এপিটা বের করা। কিভাবে বের করব? আমি পাইছি হচ্ছে সিপি, আমার দেওয়া আছে এই ব্যাসার্ধটা যেটা হচ্ছে এসি। খেয়াল করো তো, এই এসিপি এটা একটা সমকোণী ত্রিভুজ না? এসিপি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এসিপি থেকে আমরা কি পাবো? এসি স্কয়ার সমান সিপি স্কয়ার প্লাস এপি স্কয়ার, রাইট? সিপি স্কয়ার প্লাস এপি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান কত দেওয়া আছে? 10 স্কয়ার দেওয়া আছে। তোমার লাগতেছে কত? এপিটা। সিপি সমান কত পাইছো? √90। তাহলে √90 হোল স্কয়ার প্লাস এপি স্কয়ার। তাহলে এখান থেকে আমি কাকে পেয়ে যাব? সুতরাং এপি সমান পেয়ে যাব কত? এপি সমান পেয়ে যাব √10 একক। √10 একক পেয়ে যাব। 100 থেকে যদি 90 বাদ দিই তাহলে 10 থাকবে। তাহলে এপি সমান √10 পাবো। সুতরাং আমাদের কত আসবে? এবি সমান কত আসবে? এবি সমান আসবে 2 ইন্টু √10। অর্থাৎ আমাদের যে এর দৈর্ঘ্য কত? যে এর দৈর্ঘ্য হচ্ছে 2√10 একক। আর আমাদের কত চাইছিল এখানে? 2√10 একক চাইতেছিল। দেখো আমাদের আসছে কিনা 2√10। বুঝতে পারছো? প্রবলেমটা কি বুঝছো তোমরা? কে কে বুঝো নাই? হ্যাঁ বলো। জি ভাই। রাইহাতুল জান্নাত, তুমি একটু ক্লিয়ার করে বলো, তোমার কথা শোনা যাচ্ছে না। ভাই শুরু যেতে যাবে ভাই একটু রিভিউ দেন। ভালো করে বুঝিনি। ভাই শুরুটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। শুরু কোনটা? মানে বৃত্তের কেন্দ্রতে ব্যাসভিন্ন যে এর উপর ওইটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলতেছি, তুমি যদি বৃত্তের কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র আছে না, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোন জায়গা, ব্যাসভিন্ন বলতে বোঝাচ্ছি ধরো তুমি একটা সার্কেল নিছো, এই সার্কেলটা তুমি নিছো। এখন এই সার্কেলের কি থাকে? ব্যাস থাকে, জ্যা থাকে, তারপর আরো অনেক কিছু থাকে। আমাদের যেমন অনেক কিছু আছে, উপরে অনেক কিছু থাকে। তো আমি যদি এটা যদি কেন্দ্র হয়, আমরা ব্যাস কাকে বলি? কেন্দ্র দিয়ে যাবে ওই জ্যাকে তো ব্যাস বলি, রাইট? যেমন এটাকে যদি বলি এটা একটা ব্যাস, ব্যাস। বাট আমি যদি এটা বলি এটা একটা কি? এটা একটা জ্যা, বাট নট ব্যাস। যেটা কেন্দ্র দিয়ে যাবে ওইটা হচ্ছে ব্যাস, যেটা কেন্দ্র দিয়ে যাবে না ওইটা জ্যা। আমি বলতেছি, আমি যদি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোন জ্যা এর উপর লম্ব আঁকি, তাহলে ওই লম্বটা আমার জ্যাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে, জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, এটা বলছি। বুঝতে পারছো? ঠিক সেম কাজটা হচ্ছে জি আমরা ভাইয়া। এখানে করছি। আমাদের যখন কেন্দ্র দেওয়া ছিল, আমাদের জ্যা ধরছি আমরা হচ্ছে এটা। আমরা যদি কেন্দ্র থেকে আমি যদি লম্বটা আঁকি, তাহলে এই জ্যাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তোমাকে সমদ্বিখণ্ডক বিন্দুটা দেওয়া আছে কত? দেওয়া আছে 2, -1। মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে হচ্ছে সমদ্বিখণ্ডক বিন্দু, মানে সমান দুই ভাগে ভাগ করবে এরূপ। অর্থাৎ তোমার কাছে যদি একটা রেখা থাকে, তুমি যদি একটা মধ্যবিন্দু বলো, মধ্যবিন্দু মানে হচ্ছে এর এর এই পাশে যতটুকু আছে এই পাশেও তোমার কি আছে? সেম টুকুই আছে। এটাকে বলা হয় মধ্যবিন্দু। তাহলে আমি লম্ব যেটা আঁকছি এই লম্বটা মধ্যবিন্দু দিয়ে যাবে না? মধ্যবিন্দু দিয়ে যাবে। জি দেন ভাইয়া। জি ভাইয়া। দেন মধ্যবিন্দু দিয়ে যদি যাই, আমরা এখান থেকে এই ডিসটেন্স লম্ব যেটা আঁকছি এই লম্ব ডিসটেন্সটা পাবো কত? √90। তো আমাকে তো ব্যাসার্ধটা দেওয়া আছে, এই ব্যাসার্ধটা হচ্ছে এটা। কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দু দূরত্বকে কি বলা হচ্ছে? ব্যাসার্ধ বলা হচ্ছে। ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে 10 একক। আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে জ্যা এর দৈর্ঘ্য। তো জ্যা এর দৈর্ঘ্যের জন্য আমরা কাকে বের করব? এই এপিটা আমরা বের করতে পারি। এপিকে। এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের কি বের হয়ে যাবে? এপিটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। এই ফারহান লাই, তোমার মাইক সাউন্ড একটু কম করো না ভাই, এত সাউন্ড কেন, এত নয়েজ কেন তোমার এখানে? অনেক নয়েজ। হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম আছে এটাতে? কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া, না ভাইয়া। না ভাই। ওকে, এরপরে আসো। এরপর আসো আরেকজন দিছে হচ্ছে এই ম্যাথগুলা। এর মধ্যে 2 নাম্বার ম্যাথ যেটা আছে এটাতে কি দেওয়া আছে তোমাকে? 2 নাম্বার ম্যাথে দেওয়া আছে এগুলা বলছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। কার্তেশীয়
সমীকরণে প্রকাশ করো। আচ্ছা আসো, প্রথমে আমি তোমাকে কার্টেসীয় সমীকরণ এবং পোলার সমীকরণ এটার একটু ধারণাটা দিই। পোলার সমীকরণ কি জিনিস আর কার্টেসীয় সমীকরণ কি জিনিস? পোলার সমীকরণ আরেকটা হচ্ছে কার্টেসীয় সমীকরণ। কার্টেসীয় সমীকরণ সমীকরণ পোলার সমীকরণ মানে হইতেছে, আমরা জানি কি পোলার স্থানাঙ্কে চলক আর এবং থিটা। পোলার স্থানাঙ্কে হিরো হচ্ছে আর, নায়িকাকে থিটা। হিরো হচ্ছে আর, নায়িকা হচ্ছে থিটা। তো পোলার সমীকরণ যখন তুমি লিখবা, একটা সমীকরণের মধ্যে কি থাকে? চলক থাকে। চলক থাকে, রাইট? তো পোলার সমীকরণে চলক থাকবে আর এবং থিটা, অর্থাৎ আর এবং থিটা ছাড়া অন্য কোনো চলক থাকা যাবে না। অন্য কোনো চলক থাকা যাবে না, থাকা যাবে না। তার মানে পোলার সমীকরণে কোনো এক্স ওয়াই থাকা যাবে না। পোলার সমীকরণে কোনো এক্স ওয়াই থাকা যাবে না। এরপর কার্টেসীয় সমীকরণ যদি বলি, কার্টেসীয় সমীকরণের নায়ক নায়িকাকে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, তাহলে এখানে চলক আকারে কে থাকবে? কার্টেসীয় সমীকরণে চলক থাকবে এক্স কমা ওয়াই, চলক থাকবে এক্স কমা ওয়াই। কোনো কি থাকবে না? কোনো আর কমা থিটা চলক থাকবে না, কোনো আর কমা থিটা থাকবে না। তাহলে তোমাকে যদি আমি কার্টেসীয় সমীকরণ বলি, কার্টেসীয় সমীকরণে শুধুমাত্র উপস্থিতি থাকবে এক্স ওয়াই এর, পোলার সমীকরণে শুধুমাত্র উপস্থিতি থাকবে কার? আর কমা থিটা এর। এবার আসো আমাদের প্রবলেমে। আমাদের প্রবলেমে কি বলতেছে? এটাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। দেওয়া আছে আর ইকুয়ালস টু 2a cos থিটা, আর ইকুয়ালস টু 2a cos থিটা, এটা দেওয়া আছে। এখন এটাকে কার্টেসীয় সমীকরণে যাইতে হবে। তো কার্টেসীয় সমীকরণে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এক্স ওয়াই এর মধ্যে নিয়ে আসতে হবে জিনিসগুলোকে, এক্স ওয়াই এর মধ্যে নিয়ে আসতে হবে। আর এবং থিটা যেখানে যেখানে আছে ওখানে আমার এক্স ওয়াই নিয়ে আসতে হবে। তো এদের মধ্যে সম্পর্কটা একটু কি ছিল? এক্স ইকুয়াল টু ছিল আর cos থিটা, ওয়াই ইকুয়াল টু ছিল আর sin থিটা, আর sin থিটা। তার মানে এই টাইপের সম্পর্ক পয়দা করে আমাকে কার্টেসীয় সমীকরণে যাইতে হবে। খেয়াল করো তো, আমি যদি সম্পর্ককে পয়দা করতে চাই, আর এর এই কজের পাশে কে নাই, কজের পাশে আর নাই, তাহলে আর কে পয়দা করো। যেহেতু আর নাই, আর কে পয়দা করো, উভয় পক্ষে আর দ্বারা গুণ করো। তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কত? 2a আর cos থিটা। এখন আমরা এক্স আর সমান কি জানতাম? আর সমান জানতাম রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সুতরাং এখান থেকে আর স্কয়ার সমান কত বলা যাবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বলা যাবে। অর্থাৎ আর স্কয়ার জায়গায় আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 2a, এই আর cos থিটার জায়গায় কত? x। সুতরাং এখান থেকে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কত? ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 0। এখন যদি তুমি এই সমীকরণের দিকে তাকাও, এই সমীকরণে কোনো আর থিটার উপস্থিতি নাই, শুধুমাত্র চলক আকারে কি আছে? এক্স আর ওয়াই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সমীকরণ? এটা হচ্ছে আমাদের নির্ণেয় কার্টেসীয় সমীকরণ। কার্টেসীয় সমীকরণ বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের কার্টেসীয় জি সমীকরণ। ভাইয়া। কারো কোনো প্রবলেম? জি ভাইয়া বুঝছি। ভাইয়া প্র্যাকটিস শিটে একটা 3 নাম্বার ম্যাথ আছে না, ওইটা y করাবো, স্কয়ার প্র্যাকটিস ইকুয়াল শিট টু আমি করাবো প্র্যাকটিস শিট করাবো, প্র্যাকটিস শিট রাখো, এটার কথা বলতেছি আমি। ভাইয়া এখানে স্কয়ারটা আর স্কয়ার না করে রুট ওভার মানটা হ্যাঁ বসানো যাবে? করা যাবে। তোমার তখন একটু প্যারা আর কি, মানে সুন্দর লাগে না জিনিসটা, কেমন জানি লাগে রুট ওভার আনলে। মানে একটা সৌন্দর্য আছে না, যেমন তুমি যখন বাইরে যাবা, তুমি এক হাতে করে যাবা না, মানে তুমি কি কালি কালি মেখে যাবা? মানে মুখের না। মধ্যে হচ্ছে কালি মাখবো, তারপর যাব সবাইকে আমার কালি মাখা মুখটা দেখাবো, এরকম তো যাব না। একটু সুন্দর মতো চেহারা নিয়ে যাব, তাই না? ঠিক সেম ভাবে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে একটা সৌন্দর্য আছে, ওই সৌন্দর্যটা পয়দা করার জন্য আমি আর কে নিয়ে আসছি এক্সট্রা। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। যদি প্রশ্নে বলে সমীকরণটি কি নির্দেশ করে, তো ওই ক্ষেত্রে কি করব? সমীকরণটি কি নির্দেশ করে মানে? যেমন ভাই এসইউ আহমেদ স্যারের একটা বই আছে, সমীকরণটি কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো এবং সমীকরণটি কি নির্দেশ করে। আচ্ছা কি নির্দেশ করে? আচ্ছা কি নির্দেশ করে ওইটা আলাদা ভাইয়া বিষয়। সঞ্চার পথের কথা বলতেছে। এই ওয়েট, কি নির্দেশ করে ওইটা আলাদা একটা বিষয়। কি নির্দেশ করে মানে হচ্ছে ওইটা হচ্ছে সঞ্চার পথের সাথে একটা রিলেটেড আছে। সঞ্চার পথ তোমাদের এখনো পড়ায় নাই, সঞ্চার পথ সামনে আসবে। সো কি নির্দেশ করে এই টাইপের কোয়েশ্চেন যেগুলো আছে এগুলাকে একটু মার্ক করে রাখো। আমরা যখন সঞ্চার পথের কনসেপ্টটা পড়বো তখন হচ্ছে তুমি এটার অ্যান্সার করবা, মানে কি নির্দেশ করে ওইটার অ্যান্সারটা করবা। ঠিক আছে, আপাতত তুমি ওইগুলো মার্ক করে রাখো, কি নির্দেশ করে ওইটুকু পর্যন্ত। ওইটা তুমি সঞ্চার পথ পড়লে তারপর বুঝতে পারবা।
ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোয়েশ্চনে যাই। এরপরের কোয়েশ্চনটা কি ছিল? আর ইনটু 1 প্লাস cos θ সমান 2, এটাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। আর ইনটু 1 প্লাস cos θ ইকুয়ালস টু 2, এটাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। আচ্ছা, খুবই সুন্দর কথা। দেখো আমি আরটাকে গুণ করে দিলাম, আরটাকে গুণ করলাম, আর প্লাস আর cos θ ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 2। এটা নিয়ে আসলাম, খুবই ভালো। এখানে আমি যদি এক্স ওয়াই নিয়ে আসতে যাই, তাহলে দেখো তো আমার এক্সট্রা কোনো কিছু কি গুণ করতে হবে? এক্সট্রা কোনো কিছু কি গুণ করার দরকার আছে? গুণ করার দরকার নাই আসলে, কারণ তুমি এখানে যে আর cos θ আছে, cos এর পাশে আর আছে অলরেডি। তো আর যদি থাকে, আমি এই আরটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি x স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই আর cos θ কে লিখতে পারি x ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 2। এখন তুমি যদি আরেকটু ভাঙতে যাও, তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত? ইকুয়ালস টু 2 মাইনাস x। এখন যদি তুমি বর্গ করো উভয় পক্ষে, তাহলে কত আসবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত? 2 মাইনাস x হোল স্কয়ার। এখন তুমি যদি আরেকটু ভাঙো, এটাকে যদি আরেকটু ভাঙো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার। x স্কয়ার x স্কয়ার মোকাবেলা, তাহলে পড়ে থাকবে কত? y স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0। এটাই হবে আমার কি? কার্টেসীয় সমীকরণ। এই r ইনটু 1 প্লাস cos θ ইকুয়ালস 2 এর জন্য কার্টেসীয় সমীকরণ কত? y স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা কি বুঝছো? বাকিরা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে জি ভাইয়া জি বুঝতে ভাইয়া পারছি। ঠিক আছে, ওকে। তাহলে তোমাদের কোয়েশ্চন পর্ব মোটামুটি শেষ। বাকিদের যে কোয়েশ্চন গুলো আছে, অনেকে আরো অনেকগুলো কোয়েশ্চন দিচ্ছে, ওই কোয়েশ্চন গুলো আমাদের প্র্যাকটিস শিটে আছে। সো ওই কোয়েশ্চন গুলো না আচ্ছা, আরেকজনের একটা কোয়েশ্চন ছিল, ওর কোয়েশ্চনটা খুবই সুন্দর ছিল। তাহলে ওর কোয়েশ্চনটা কই? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চন সলভ করি নাই, এগুলো একটু করতে হবে। দাঁড়াও, ওয়েট এ মিনিট। আমি একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ করো। আচ্ছা ভাই আমরা কোন রাইটারের বইটা ফলো করব? কোন রাইটারের বইটা প্রথম দিন বলছিলাম। কোন রাইটার বই বলতে তোমরা তিনটা বইয়ের মধ্যে যে কোনো একটা ফলো করবা, এসইউ আহমেদ, অক্ষরপত্র, কেতাব স্যার, এই তিনটা থেকে যে কোনো একটা। এই অবন্তি রূপন্তি এগুলো বাদ দাও। আচ্ছা, এরপরে ম্যাথে কি বলতেছে দেখো, y ইকুয়ালস টু x cot আলফা ইকুয়ালস টু 0, এটাকে পোলার সমীকরণে প্রকাশ করো। y ইকুয়ালস টু y মাইনাস x cot আলফা ইকুয়ালস টু 0, এটাই কিসে যাইতে হবে? পোলার সমীকরণে যাইতে হবে। আচ্ছা, দেওয়া আছে কি y, এটা একটু y মাইনাস x cot আলফা ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0, এটাকে যাইতে হবে কোথায়? পোলার সমীকরণে। পোলার সমীকরণ, পোলার সমীকরণে যাইতে হবে। দেওয়া আছে y মাইনাস x cot আলফা ইকুয়ালস টু 0। আচ্ছা, তো পোলার সমীকরণ মানে আমরা কি জানি? আমাদের কাকে কাকে লাগবে? আর এবং থিটাকে লাগবে, রাইট? আর এবং থিটাকে লাগবে। আর ঠিকঠাক আর এখানে তাহলে যেখানে ভাইয়া। যেখানে x আছে, যেখানে যেখানে x আছে, ওইখানে ওখানে কাকে নিয়ে আসতে হবে? আর এবং থিটাকে নিয়ে আসতে হবে। তো আমরা জানি কি y সমান কি জানি আমরা? y সমান জানি আর sin থিটা। x সমান কত জানি? আর sin থিটা x সমান কত জানি? আর cos থিটা। আচ্ছা, তোমাদেরকে আমি মিউট করতে বলে গেছি। আর cos থিটা ওয়েট ওয়েট ওয়েট, আর cos θ এটা হচ্ছে আর cos থিটা ইনটু এখানে আরেকটা এক্সট্রা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে cot আলফা। তাহলে ইনটু cot আলফা, এটা লিখলাম, cot আলফা ইকুয়ালস টু 0। ওকে, খুব সুন্দর। এখন তাহলে এটাকে আমরা লিখতে পারি আর sin থিটা মাইনাস আর cos থিটা ইনটু এই cot আলফাকে লেখা যায় cos আলফা ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই sin আলফা ইকুয়ালস টু 0, এটা লেখা যায়। এখন যদি আমি sin আলফাটা লসাগু নিই, sin আলফা যদি লসাগু নিই, তাহলে এখান থেকে লিখবো আর sin থিটা ইনটু sin আলফা মাইনাস
আর cos থিটা ইনটু কত, আর cos থিটা ইনটু cos আলফা ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। এরপর আমি যদি এখান থেকে আরটা কমন নিই তাহলে আর সাইন, এবার আসো এখানে সুন্দর একটা জিনিস আসছে, উপরে যেটা আসছে sin থিটা sin আলফা cos থিটা cos আলফা, cos থিটা cos আলফা। তোমরা যখন ত্রিকোণমিতি পড়বা তখন একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি এখন ডিরাইভ করে দেখাবো না, আমি জাস্ট ফর্মুলাটা বলবো, যখন ত্রিকোণমিতি পড়বো তখন ডিরাইভ করব। cos a প্লাস বি, f প্লাস বি একটা ফর্মুলা আছে, cos a প্লাস বি এর ফর্মুলাটা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, মাইনাস sin a sin b, cos cos sin sin, cos cos sin sin, cos a cos b মাইনাস sin a sin b, এটা হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা, cos a প্লাস b এর ফর্মুলা। তাহলে এখানে যেটা আসছে এই যে আর sin থিটা, তারপর sin আলফা মাইনাস আর cos থিটা cos আলফা, এটাকে যদি আমি এই ফর্মুলার আন্ডারে নিয়ে যেতে চাই তাহলে আমার cos কে আগে নিয়ে আসতে হবে, cos কে sin এর আগে নিয়ে আসতে হবে, cos কে sin এর আগে নিয়ে আসতে হবে, আর sin কে একটু পরে নিয়ে যেতে হবে, sin কে একটু পরে নিয়ে যাব। তাহলে আমি যদি একটা কাজ করি, এটা থেকে আর sin থিটা sin আলফা মাইনাস cos আর cos থিটা cos আলফা ইকুয়ালস টু 0। নিচে যে sin আলফা আছে, এই যে নিচে যে কই, এই বাবাজি কই গেল, ও হইতে কই হারাই গেছে, কই এই স্লাইডটা গেল কোথায়, অদ্ভুত তো। হ্যাঁ, এখানে দেখো তোমার যে নিচে যে সাইন আলফাটা আছে, এই সাইন আলফাটাকে আমরা এই পাশে জিরোর সাথে গুণ করে দিলাম, তাহলে জিরোর সাথে গুণ করে দিলে এটা 0 হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা 0 হয়ে গেল, খুব সুন্দর। তাহলে আমাদের পড়ে থাকবে কি, আমি যদি এখন মাইনাস আরটাকে কমন নিই, যেহেতু কসকে আমাকে আগে নিয়ে আসতে হবে, মাইনাস আরটাকে কমন নিলাম, তাহলে cos থিটা মাইনাস cos আলফা, cos থিটা ইনটু cos আলফা মাইনাস sin থিটা ইনটু sin আলফা পাবো, মাইনাস sin থিটা ইনটু sin আলফা ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। এরপর এই আরটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে তুমি আরটাকে ওই পাশে গুণ করে দাও, ওই পাশে গুণ করে দাও, গুণ করে দিলে এখান থেকে কি পাবো ফাইনালি, cos থিটা প্লাস আলফা ইকুয়ালস টু কত, cos থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, থিটা প্লাস আলফা সমান কত পাবো, cos ইনভার্স 0, cos ইনভার্স 0, cos ইনভার্স 0 এর ভ্যালু কত, cos ইনভার্স 0 এর ভ্যালু কত, cos ইনভার্স 0 এর ভ্যালু হচ্ছে π/2, π/2। তাহলে সুতরাং আমরা জানি কি, আমরা জানি আমাদের যে পোলার সমীকরণ থাকে, পোলার সমীকরণের চলক আকারে থাকবে হয় থিটা না হয় আর, থিটা এবং আর চলক আকারে থাকবে। সুতরাং আমরা এখান থেকে কি লিখবো, থিটা সমান π/2 মাইনাস কত, π/2 মাইনাস আলফা। এটাই হচ্ছে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের পোলার সমীকরণ। অনেকে মনে করতে পারে ভাই এখানে তো আর নাই, আর যদি না থাকে তাহলে এটা পোলার সমীকরণ হবে কিনা, অবশ্যই হবে। যেমন তোমাকে যদি আমি বলি y ইকুয়ালস টু 5, এটা কি কার্তেশীয় সমীকরণ না, অবশ্যই কার্তেশীয় সমীকরণ। x অনুপস্থিত নাই, কি হইছে এখানে x এর ভ্যালু 0 আর কি, সেজন্য এখানে উপস্থিত নাই। ঠিক সেম ভাবে থিটা ইকুয়ালস টু π/2 মাইনাস আলফা যদি বলি, এটাকে আর নাই কেন, আর ইকুয়ালস টু 0 তাই, সোজা কথা। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ওই কোয়েশ্চনের জন্য পোলার সমীকরণ। এটা কি বুঝতে পারছো? আচ্ছা এখানে আরো একটা কোয়েশ্চেন থাকবে তোমাদের, সেই কোয়েশ্চেনটা ওই বলে দিই। ভাই আপনি বলছিলেন পোলার সমীকরণে থিটা এবং আর ছাড়া কোনো চলক থাকবে না, তাহলে ভাই এখানে যে আলফাটা দেখতেছি, এই আলফাটা কি? ভাইয়া আমি একটা কোশ্চেন করি। দাঁড়াও একটু দাঁড়াও, এই আলফাটা কি? আলফা কি মা বাপ ছাড়া চলে আসছে, আসমান থেকে চলে আসছে আলফা? না, আলফা আসলে মা বাপ ছাড়া আসে নাই। তোমাকে যে কোয়েশ্চেনটা বলে দিছে, তোমাকে যে কোয়েশ্চেনটা দিছিল, এই কোয়েশ্চেনে দেখো বলে দিছে কট আলফা, তার মানে আলফার মানটা তোমাকে দেওয়া আছে, এখানে হয়তো মানটা উল্লেখ করে নাই, মানটা তোমাকে দেওয়া আছে, তার মানে আলফাকে তোমাকে এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, কি কোয়েশ্চেন করতে চাইছিলা বলো। আচ্ছা ভাইয়া ওইখানে যে cos থিটা প্লাস আলফা ইকুয়াল 0 এটা কিভাবে আসছে? ওইটা বলছি না তোমাকে, কোথায় cos থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 0, এটা বলছিলাম না, একটা ফর্মুলা, এই যে ফর্মুলার কথা বলছি না, cos a প্লাস b এর ফর্মুলা কি, cos a cos b মাইনাস sin a sin b। cos of a plus b সূত্র।
হ্যাঁ cos a প্লাস b এর ফর্মুলা। এটা ফর্মুলাটা কিভাবে আসছে সেটা এখন কেউ জিজ্ঞেস করিও না, কারণ ফর্মুলাটা আমি এখন তুমি বললেও দেখাবো না, এটা আমি দেখাবো ত্রিকোণমিতিতে। আমি জাস্ট তোমাদেরকে এই কোশ্চেনটা সলভ করার জন্য ফর্মুলাটা বলে দিছি। বুঝতে পারছো? ভাইয়া দ্বিতীয় লাইনটা একটু বলবেন? কোন লাইন? কোন দ্বিতীয় লাইন? এই দ্বিতীয় লাইনটা এখানে নাকি এই লাইনে? না ভাইয়া এখানে? ফার্স্টের দিকে। আচ্ছা ফার্স্টে ফার্স্টে এখানে হচ্ছে y এর হ্যাঁ, জায়গায় হ্যাঁ। y সমান আমরা কি জানতাম? আর sin থিটা জানতাম না, মানে পোলার সমীকরণে জি ভাইয়া। x সমান কি জানতাম? আর cos থিটা জানতাম। তা আমি x এর জায়গায় আর cos থিটা আর y এর ভাইয়া বুঝছি জায়গায় ভাইয়া। আর sin থিটা বসাই দিছি। আর cot আলফা মানে কি? cot থিটা মানে কি? cot এরিয়া কি? cot থিটা সমান cos থিটা বাই sin থিটা না? জি ভাইয়া। তো ওইটা অ্যাপ্লাই করছি cot আলফার জায়গায়, cos আলফা বাই sin আলফা। দেন sin আলফাটাকে লসাগু নিছি। লসাগু নিলে কি আসবে? আর sin থিটা ইনটু sin আলফা মাইনাস আর cos থিটা ইনটু কত? cos আলফা আসবে। দেন sin আলফাকে ওইখানে পাঠাই দিছি, জিরোর সাথে পাঠাই দিছি। বুঝতে পারছো? জি। বুঝো নাই এরকম কেউ কি আসো? বিন্দু মাত্র বুঝো নাই এরকম? না ভাই। ওকে, না থাকলে তো খুবই ভালো। এরপরে আসো, এরপরের কোয়েশ্চেনে কি বলতেছে? এরপর আরেকটাতে বলতেছে নিচের বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। বিন্দুগুলা কি দেওয়া আছে? at স্কয়ার 2at a বাই t স্কয়ার মাইনাস 2a বাই at। এটা আসলে তেমন কিছু না, এটা একটা ক্যালকুলেশন, মানে এটাতে তোমার ক্যালকুলেশনে ঝামেলা হবে। ক্যালকুলেশনটা একটু করে নিবা নিজে, এটা আমি করে না দিই তোমাদের, আমি সবকিছু করাই দিব না, আসলে সবকিছু করাই দেওয়া উচিত না। এটা তোমরা করো, এই ক্যালকুলেশনটা তোমরা সলভ করো। যদি না পারো আমি এক্সামের পর করে দিব, এটা আমি এক্সামের পর করে দিব এই কোয়েশ্চেনটা। এটা যেহেতু শুধুমাত্র ক্যালকুলেশন, কোনো কনসেপ্ট নাই, কিছু নাই, তাই আমি করে দিচ্ছি না। ক্যালকুলেশনটা তোমরা বের করবা। এরপর আমি করে দিব প্র্যাকটিস শিটে, আমি করে দিব প্র্যাকটিস শিটে। এবার যাবো প্র্যাকটিস শিটে। প্র্যাকটিস শিটে আসো এবার। আমাদের এক্সাম কখন দিবেন? তোমাদের এক্সাম 9টায় শুরু হবে। আজকেই? হ্যাঁ আজকেই। এবার আসো প্র্যাকটিস শিটে। প্র্যাকটিস শিটের 1 নম্বরে কি বলতেছে? কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2,π/3 হলে ওই বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই সুন্দর। আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয়তে যাওয়ার সময় কি ইউজ করি? আমরা x সমান ইউজ করি কত? x এর জন্য আর cos থিটা, আর y এর জন্য ইউজ করি আর sin থিটা, আর sin থিটা। তো এখানে থিটাকে আমরা কি হিসেবে ইউজ করতে পারি? ডাইরেক্ট ভেক্টর অ্যাঙ্গেল যেটা দেওয়া থাকে ওইটা, অর্থাৎ x = আসবে কত? 2 * cos π/3 আর y সমান কত আসবে? 2 * sin π/3, sin π/3। cos π/3 এর ভ্যালু কত? cos π/3 এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে 2 * হাফ = কত আসবে? x = 1 আসবে। y কত আসবে? 2 * sin π/3 এর ভ্যালু কত? √3/2, তাহলে y এর ভ্যালু কত আসবে? √3 আসবে। তার মানে আমার কার্টেসীয় স্থানাঙ্ক কত? x, y ইকুইভ্যালেন্স টু 1, কত? 1, √3। তাহলে আমার যে প্রথম বিন্দু আছে, এই প্রথম বিন্দুর জন্য কার্টেসীয় স্থানাঙ্ক কত? 1, √3। কাজ শেষ। আচ্ছা তোমাদের আবার আসতে হবে, আমাদের টাইম শেষ। আবার জয়েন দাও সবাই, রিজয়েন। তাহলে এরপর 2 নম্বরে আসো। 2 নম্বরে কি বলতেছে দেখো? কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক -3, হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্কটা কত? আমার এই বিন্দুটা কি দেওয়া আছে? -3, √3, -3, √3 দেওয়া আছে। এটার জন্য পোলার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে প্রথমে আমি বিন্দুটাকে বসাবো। বিন্দুটাকে বসাবো কোথায়? বিন্দুটাকে বসাবো হচ্ছে এই স্থানাঙ্কে বসালে এটা কোন কোয়াড্রেন্টে আসবে? সেকেন্ড কোয়াড্রেন্টে, -3, √3। আচ্ছা, এটার জন্য প্রথমে আর বের করি। আর সমান কত? √x² + y²। তাহলে আর ইকুয়ালস টু আসবে √-3 হোল স্কয়ার প্লাস √3² ইকুয়ালস টু 9 + 3 √12। এই √12 কি লেখা যায়? √4 * 3 লেখা যায়। √4 মানে কত? √4 মানে হচ্ছে 2। তার মানে এটাকে আমরা 2 √3 ও লিখতে পারি এই √12 কে। তাহলে আমার আর সমান আসে 2 √3। এরপর যদি আমি ভেক্টর অ্যাঙ্গেল বের করতে যাই, ভেক্টর অ্যাঙ্গেলের জন্য এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা যদি মুখ্য মানের কনসেপ্ট দিয়ে নিই, তাহলে কত নিব? পাই মাইনাস থিটা। থিটা এর জায়গায় কত? পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস y/x। তাহলে ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স √3
-3 তাহলে ইকুয়ালস টু কত আসবে পাই মাইনাস tan ইনভার্স 1/√3 আসবে মডিউলাস 1/√3 তাহলে ইকুয়ালস টু পাই মাইনাস 1/√3 tan ইনভার্স 1/√3 মানে কত π/6 তাহলে ইকুয়ালস টু আসবে 5π/6 সুতরাং আমার -3, বিন্দুর পোলার স্থানাঙ্ক কত আসবে 2√3, 5π/6 আসবে এটাই হবে আমার অ্যান্সার এটাই হচ্ছে অ্যান্সার কাজ শেষ এটাই হইতেছে অ্যান্সার বুঝতে পারছো বুঝেছো ওকে এরপর নেক্সট কোয়েশ্চেনে কি বলতেছে y স্কয়ার ইকুয়ালস টু 1 - 2x এটাকে পোলার সমীকরণে প্রকাশ করো তো এটাকে যদি আমরা পোলার সমীকরণে প্রকাশ করি y স্কয়ার ইকুয়ালস টু 1 - 2x কে তাহলে আমাদের কি আসবে আমাদের আছে হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 1 - 2x এটাকে যাইতে হবে পোলারে তো পোলারে যাওয়ার জন্য দেখো তো y স্কয়ারের পাশে যদি এটা থাকতো x স্কয়ার থাকতো y স্কয়ার পাশে যদি x স্কয়ার থাকতো তুমি তাকে r স্কয়ার লিখতে পারতা সুন্দর মতো x স্কয়ার লিখতে পারতা তাহলে এটাকে সুন্দর মতো x স্কয়ার লিখো তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত 1x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আমি x স্কয়ারকে এক্সট্রা নিয়ে আসছি যেহেতু y স্কয়ারের সঙ্গী হিসেবে কাকে লাগবে x স্কয়ার লাগবে নাহলে তো x স্কয়ার একা না y স্কয়ার একা না তাকে তো ডাবল করে দিতে হবে তো ডাবল করে দিলাম x স্কয়ারকে এনে এরপর এখন x স্কয়ার প্লাস y স্কয়ারকে কি লেখা যায় r স্কয়ার লেখা যায় ইকুয়ালস টু r স্কয়ার ইকুয়ালস টু এখানে কত লেখা যায় x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 কি লেখা যায় এটাকে x মাইনাস 1 হোল স্কয়ার লেখা যায় না x মাইনাস 1 হোল স্কয়ার লেখা যায় তারপর দেখো তো আমি r সমান কত লিখবো এখান থেকে কি r সমান প্লাস মাইনাস x মাইনাস 1 লিখবো নাকি r সমান অনলি প্লাস x মাইনাস 1 লিখবো কোনটা লিখবো এটা হচ্ছে তোমাদের কাছে কোয়েশ্চেন এখান থেকে আমি কোনটা লিখবো বলো r ইকুয়ালস টু প্লাস মাইনাস x নাকি প্লাস মাইনাস প্লাস 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 মাইনাস হবে সেকেন্ডটা শুধু প্লাস একজন বলতেছে প্লাস মাইনাস আরেকজন বলতেছে প্লাস কোনটা কারেক্ট আসলে প্লাস হবে প্লাস হবে আচ্ছা প্লাস হবে কোন যুক্তিতে যুক্তি দাও প্লাস কেন হবে আর তো মডুলাস আর নেগেটিভ হইতে পারে না সেজন্য ভাই এখানে কি হবে এখানে আর এর ভ্যালু পজিটিভ হবে আচ্ছা খুবই সুন্দর কথা ঠিক আছে তাহলে এখানে আর এর ভ্যালু কি হবে আর এর ভ্যালুর জন্য আমরা নিব প্লাস ভ্যালুটা তার মানে কোনটা কারেক্ট হচ্ছে এই ভ্যালুটা আর ইকুয়ালস টু প্লাস x - 1 তো আর ইকুয়ালস টু যদি x - 1 হয় এখনো কি এটা আমাদের ইয়া হইছে পুরোপুরি পোলার সমীকরণ হইছে হয় নাই x কে আমরা রিপ্লেস করতে হবে x কে রিপ্লেস করতে হবে কি দিয়ে x ইকুয়ালস টু r cos θ - 1 দিয়ে রিপ্লেস করলাম r cos θ - 1 দিয়ে রিপ্লেস করলাম তাহলে কিন্তু ইকুয়ালস টু কত আসবে r মাইনাস r cos θ ইকুয়ালস টু কত ইকুয়ালস টু -1 তাহলে r কমন নিলে 1 মাইনাস cos θ ইকুয়ালস টু কত 1 মাইনাস cos θ প্লাস 1 ইকুয়ালস টু 0 এটাই হবে আমার কি নির্ণয় পোলার সমীকরণ কাজ শেষ এটাই হবে নির্ণয় পোলার সমীকরণ অ্যানসার শেষ এক্সাম কি আজকে হবে অবশ্যই এক্সাম আজকে হবে কয়বার বলছি এরপরে আসো নিম্নের বিন্দুগুলোর কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো এই পার্টটা তোমরা করবা এটা আমি অনেকবার করে দিছি কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো জাস্ট ভাইয়া x = r cos θ = r sin θ এটা অ্যাপ্লাই করবা হ্যাঁ বলো হ্যাঁ পূর্বে ম্যাথটা একটু জান এটাতে বলো কিসে হ্যাঁ ভাই এইখানে আপনি যে y স্কয়ার আছে এজন্য x স্কয়ার আনলে যাতে মানে সূত্রটা বসানো যায় কিন্তু আমরা যদি এখানে y এর মানটা বসাতাম বসে তারপরে হোল স্কয়ার করতাম এবং সাথে সাথে x এর মানটাও বসাতাম মানে এটা বলতেছো ধরো মানে আমি যদি এই কাজটা করতাম মানে r স্কয়ার sin স্কয়ার θ ইকুয়ালস টু 1 মাইনাস 2 r cos θ এটা করলে জি ভাই এটা করলেও হবে তুমি যদি এতটুকু রেখে দাও মানে কোয়েশ্চেনটা যদি এতটুকু রেখে দাও তোমাকে মার্কস দিবে স্যার জাস্ট এতটুকু রেখে দিলেই হবে অনেস্টলি বলতেছেন মার্কস দিবে তবু তুমি যদি আরেকটু কাজ করতে যাও তুমি যেটা করতে পারো এই যে sin স্কয়ার θ দেখতেছো না এই sin স্কয়ার θ কি লিখতে পারো cos স্কয়ার θ তে কনভার্ট করতে পারো কিভাবে আমরা জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়ালস টু কত ইকুয়ালস টু 1 তাহলে sin স্কয়ার θ কে আমি যদি cos এ নিয়ে যাই তাহলে কত আসবে 1 মাইনাস cos স্কয়ার θ
এটাতে কনভার্ট করেও তুমি কি করতে পারো, কাজ করতে পারো। আর একটু সিম্পলিফাই করলো আর কি। ওকে, ঠিক আছে, যে কোনো ভাবে করা যায় এগুলা। একটা ম্যাথ করার হাজারটা ওয়ে থাকে, তোমাকে যে কোনো একটা ওয়ে ফলো করলেই হবে। এরপরে কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, এগুলো অনেকবার করাইছি, সো আর না করাই। আমাদের ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করাইতে হবে, সেজন্য আমি এগুলো একটু স্কিপ করতেছি। এই 4 নাম্বারে তোমরা যেটা করবা, x ইকুয়ালস টু আর cos থিটা বসাবা, y ইকুয়ালস টু আর sin থিটা বসাবা। আর sin থিটা, থিটার জায়গায় কাকে বসাবা? এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে এটা থিটার জায়গায় বসাবা। আর এই যে কাকে বসাবা? এই যে 2 যেটা আছে, 2 4 3 এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে আর এর মান। মানে বিন্দুটার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আর, পরে যেটা থাকবে সেটা হচ্ছে থিটা। তারপর এখানে বসাই দিয়ে তুমি স্থানাঙ্কগুলো বের করে ফেলবা, x y এর মান বের করে ফেলবা, ওইখান থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বের হয়ে আসবে। এরপর 5 নাম্বারে আসো। 5 নাম্বারে কি? পোলার স্থানাঙ্ক হবে। পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক অনেকগুলো করাইছি ম্যাথ, আবার কি করাইতাম? পোলার স্থানাঙ্কে প্রথমে কি চেক করতে হবে তোমাকে? প্রথমে চেক করতে হবে ওইটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, প্রথমে ওইটা চেক করবা। তারপর আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যাপ্লাই করবা। এখান থেকে আর এর মান বের হবে, থিটার মান বের করবা কি হিসেবে? আমরা ভেক্টর অ্যাঙ্গেল যেভাবে বের করি ওইভাবে তুমি থিটার মানটা বের করবা, ওইভাবে থিটার মান বের করবা। আমি অনেকগুলো ম্যাথ যেহেতু করাই দিছি, আমি এটা না করাচ্ছি আর কি। করাইতে হবে? তোমরা না বলো, ভাইয়া, করাবো? স্কিপ না করেন। ভাইয়া। না ভাইয়া। ঠিক আছে, ওকে। এরপরে আসো, কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। সো প্রথম ম্যাথটা যদি করি, a equals to আর b, a equals to b, আর equals to কি দেওয়া আছে? a নাম্বারটা দেওয়া আছে, আর equals to b cos θ, b cos θ এটা দেওয়া আছে। তো আমি যদি এটাকে কার্তেশীয় সমীকরণে নিয়ে যাই, cos এর পাশে কাকে নিয়ে আসতে হবে? আর কে নিয়ে আসতে হবে। তো আর দ্বারা গুণ করো, আর স্কয়ার equals to কত? b আর cos θ। আর স্কয়ার equals to কি লেখা যায়? x স্কয়ার প্লাস y স্কয়ার equals to আর cos θ এর জায়গায় কি লেখা যায়? x লেখা যায়, dx। সুতরাং অ্যান্সার কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস dx equals to 0। কাজ শেষ। এরপরে আর ইকুয়ালস টু বি সাইন থিটা, আর ইকুয়ালস টু বি সাইন থিটা, এটাতে কি করতে হবে? তুমি আর দ্বারা গুণ করো, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কত? বি আর সাইন থিটা, বি আর সাইন থিটা। এটাতে কত আসবে? আর স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসবে, আর আর সাইন থিটা সমান কত আসবে? ওয়াই আসবে, বি ওয়াই আসবে। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু কত? বি ওয়াই ইকুয়ালস টু 0। কাজ শেষ। এরপরে আর ইনটু 1 প্লাস cos θ ইকুয়ালস টু 2, এটাতে কি করবা? এটা করাই দিছি, একটু আগেই করাই দিছি, সো এটা আর না করাই, একটু আগে করাই দিছিলাম। জি ভাইয়া, ঠিক। এরপরে 7 নাম্বার যে ম্যাথটা আছে, 7 নাম্বার ম্যাথে একটু আসো। এই 7 নাম্বার ম্যাথটা একটু আসো। এই 7 নাম্বার ম্যাথে তোমরা একটা বড় থেকে একটা, যার যত বড় ইচ্ছা, একটা গুল্লা দাগ দাও। কেন গুল্লা দাগ দিলাম? এটাতে অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। সো ক্ষেত্রফল বের করার কনসেপ্ট আমরা এখনো পড়ি নাই। আমরা যখন ক্ষেত্রফল বের করার কনসেপ্টটা পড়বো, তখন হচ্ছে এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। সো এই ম্যাথে একটু গুল্লা দাগ দিয়ে স্টার্ট দিয়ে রাখো। যখন ক্ষেত্রফল নির্ণয় পড়বো তখন আমাকে মনে করাই দিবা, ভাই আপনি একটা ম্যাথ স্কিপ করছিলেন, এটা একটু করাই দিয়েন। বুঝতে পারছো? তো এই 7 নাম্বারে একটু গুল্লা দাগ দাও। এরপর 8-এ আসো। 8 নাম্বারে কি বলতেছে? পোলার সমীকরণে প্রকাশ করো। পোলার সমীকরণে প্রকাশ। আচ্ছা, তো প্রথম ম্যাথটা কি দেওয়া আছে? y স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু x প্লাস 1 দেওয়া আছে। y স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু x প্লাস 1। যাইতে হবে কোথায়? পোলারে। যাইতে হবে পোলারে। তাহলে কি করব? তুমি y স্কয়ার যে কত বসাই দাও। তুমি x স্কয়ার কে যোগ করতে পারো, যোগ করো। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 4, এটা লেখা যায় না? তো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত? আর স্কয়ার। তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু এখান থেকে কত আসবে? এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 2 ইনটু 2x প্লাস 2 স্কয়ার। তাহলে এখান থেকে আসবে আর স্কয়ার ইকুয়ালস টু x প্লাস 2 হোল স্কয়ার। সুতরাং আমি এখান থেকে বলতে পারি আর সমান x প্লাস 2, অর্থাৎ আর সমান আসবে x এর জায়গায় যদি বসাই দিই আর cos θ প্লাস 2। তাহলে এখন যদি আর cos θ কে ওই পাশে নিয়ে যাই, তাহলে আর ইনটু 1 মাইনাস cos θ ইকুয়ালস টু কত? 1 মাইনাস cos θ ইকুয়ালস টু 2। এটাই হবে আমার নির্ণয় সমীকরণ। ভাইয়া অন্য একটা কালার পেন দিয়ে লিখেন, এটা দিয়ে ভালো করে বোঝা যাচ্ছে না। এটা দেখা যাইতেছে না? হুম। আচ্ছা, জি ভাই, যাচ্ছে, সমস্যা নাই। আর ইনটু 1 মাইনাস cos θ ইকুয়ালস টু কত? 2 আসবে। এটাই হবে অ্যান্সার।
এরপর আসো x স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 2y, x স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 2y, 1 মাইনাস 2y এটা আছে। আচ্ছা, এই ম্যাথের জন্য কি করতে হবে? কে এখানে কে নাই, নাই কে y স্কয়ার নাই, তাহলে তুমি y স্কয়ার কে নিয়ে আসো। তাহলে y স্কয়ার কে আনো, y x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার প্লাস 1 মাইনাস 2y। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত? r স্কয়ার। এখানে কত আসবে? y মাইনাস 1 হোল স্কয়ার আসবে, রাইট? তাহলে এরপর r ইকুয়ালস টু কত? y মাইনাস 1। তাহলে r ইকুয়ালস টু y যে কত আসবে? r sin থিটা মাইনাস 1। তুমি r sin থিটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কত আসবে? r ইনটু 1 মাইনাস sin থিটা প্লাস 1 ইকুয়ালস টু কত? প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাই হবে তোমার নির্ণয় পোলার সমীকরণ। শেষ। আমি এই ম্যাথগুলো একটু ফাস্ট করাইতেছি, কারণ আছে। এই ম্যাথগুলো ফাস্ট করাইতেছি এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ারটা কেন হলো এটা একটু বুঝি নাই। মানে এখানে সূত্রটা কেমনে করছে এটা বুঝি নাই। এই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার কেমনে আসছে? জি, আমরা r সমান কি জানি? না 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 এটা বুঝছি ভাইয়া, কিন্তু মানে ওই সাইডটা এখানে y মাইনাস 1 হোল y স্কয়ার স্কয়ার প্লাস আসছে। হ্যাঁ হ্যাঁ এটা কি? কেমনে আসছে? এটা y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 হোল স্কয়ার না? a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা না? ভাই কিন্তু 2y ও জি ভাই বুঝতে পারছি, উল্টাপাল্টা ছিল তো বুঝি নাই। আচ্ছা, y মাইনাস 1 হোল স্কয়ার আমি একটু ফাস্ট করাই দিছি, এটাও ঠিক। হ্যাঁ, এরপর আসো 9 নাম্বার ম্যাথ আমি করাই দিছি, ভিত্তির ম্যাথটা করাই দিছি, সো এটা আর করাবো না। এটা একটু আগে করাই দিছিলাম, একটু আগে না, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, 1 ঘন্টা আগে করাই দিছিলাম। এরপর 10 নাম্বার ম্যাথে আসো। 10 নাম্বার ম্যাথে কি বলতেছে দেখো, একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ এবং তা 4,3 বিন্দু হতে √2 একক দূরে অবস্থিত। √2 একক দূরে অবস্থিত। কোয়েশ্চেনটা বুঝো প্রথমে। একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ এবং তা 4,3 বিন্দু হতে √2 একক দূরে অবস্থিত। আচ্ছা, আসি। তাহলে তুমি প্রথমে ধরে নাও তোমার বিন্দুটা হচ্ছে x, y। বিন্দুটাকে x, y ধরে নিলা। তাহলে বিন্দুটা যদি x, y হয়, এর মধ্যে x কে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে ভুজ, y কে বলি আমরা কোটি। কোয়েশ্চনে বলছে তোমাকে কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তার মানে y সমান কত? 2x। y সমান 2x। খুবই সুন্দর, y সমান 2x। এরপরে বলছে কি, এবং বিন্দু এবং 4,3 বিন্দু হতে বিন্দুটা কত একক দূরত্ব আছে? √2 একক দূরত্ব আছে। অর্থাৎ তুমি যদি xy বিন্দুটা নাও এবং 4,3 বিন্দুটা নাও এবং 4,3 বিন্দুটা নাও, এদের মধ্যবর্তী দূরত্ব কত? √2 একক। তাহলে মধ্যবর্তী দূরত্বের কনসেপ্ট অ্যাপ্লাই করো। √2 ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার মাইনাস 4 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু √2। তার মানে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কত আসবে? 4 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস y হোল স্কয়ার। এখানে 4 মাইনাস x স্কয়ার হবে না? x 3 মাইনাস y হোল স্কয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 2। এইবার আসো, আচ্ছা আমরা যে সমীকরণ সমাধান করি, আমি যদি তোমাকে একটা সমীকরণ দিই এই টাইপের, ধরো x প্লাস 2y ইকুয়ালস টু 1, আমি যদি এখন তোমাকে বলি তুমি এখান থেকে xy এর ভ্যালু বের করো, এটা কি পসিবল? x প্লাস 2y ইকুয়ালস টু 1, এখান থেকে xy এর ভ্যালু বের করো, এটা কি পসিবল? না ভাইয়া। এটা না পসিবল, ভাইয়া, এটা পসিবল না। কেন পসিবল না? কারণ তুমি যখন সমীকরণ সমাধান করো তোমার কাছে যতটা আননোন রাশি থাকবে, আননোন রাশি যতটা থাকবে, ওই আননোন রাশিগুলো বের করার জন্য ঠিক ততটা তোমার কি লাগবে? সমীকরণ লাগবে। তাহলে এখানে আননোন রাশি কয়টা? দুইটা। দুইটা। তার মানে তোমার দুইটা। কয়টা সমীকরণ লাগবে বের করার জন্য? দুইটা। দুইটা সমীকরণ, দুইটা সমীকরণই লাগবে। এবার আসো, আমাদের এই যে সমীকরণটা আছে এখানে আননোন রাশি কয়টা? দুইটা। দুইটা। তার মানে আমার দুইটা সমীকরণ লাগবে। আমার কাছে কি দুইটা সমীকরণ আছে? চিন্তা করো তো, আগে না। একটা সমীকরণ ছিল সেটা কত? y y equals to 2x। এখন একটা পাইছি সেটা কত? 4 minus x whole square plus 3 minus y whole square equals to কত? 2। এটা পাইছি। এখন আমি যেখানে যেখানে y আছে ওইখানে ওইখানে কত বসাই দিতে পারি? 2x 2x বসাই দিতে পারি। তাহলে বসাই দাও। 4 minus x whole square plus 3 minus 2x whole square equals to কত? equals to 2।
এখন তুমি ইকুয়েশনটা দেখো, পুরো ইকুয়েশনের মধ্যে কার কার কর্তৃত্ব আছে? এক্স এর কর্তৃত্ব আছে। তার মানে X এর। ইকুয়েশনটা যদি আমরা সলভ করি এখান থেকে কি পেয়ে যাব? এক্স এর মানটা পেয়ে যাব। এখন এটা সলভ করার দায়িত্ব তোমার, এটা সলভ করার দায়িত্ব আমার না, এটা দায়িত্ব তোমার। এটা সলভ করবা। আর শোনো আরেকটা কথা, এই ম্যাথের ক্ষেত্রে আমি ডেটাটা হালকা চেঞ্জ করে দিছিলাম, মানে ডেটা উল্টাপাল্টা করে দিছি। সো এক্স এর মান যদি খুবই কমপ্লেক্স টাইপের চলে আসে, কারো ইয়া করার দরকার নাই, মানে কনফিউজ হওয়ার দরকার নাই। এখান থেকে এক্স এর মান হয়তো ইমাজিনারি নাম্বারও আসতে পারে। সো এটা কনফিউজড হয় না, এটা জাস্ট আমি মানটা চেঞ্জ করার কারণে মানটা উল্টাপাল্টা চলে আসছে। ঠিক আছে? তো এখান থেকে তুমি এক্স এর মান যেগুলো পাবা, এক্স এর মান একটাও পাইতে পারো, এক্স এর মান দুইটাও পাইতে পারো। এই মানগুলো যদি এই সমীকরণে বসাই দিই তাহলে কার মান পেয়ে যাব? এক্স এর মানটা পাবো। আবার বলে এক্স এর মান, এক্স এর মান তো বের করছি একবার, ওয়াই এর মান Y এর মান পাবো। ওয়াই এর মান পেয়ে যাব। তা আমাদের লাগতেছিল কি বিন্দুর স্থানাঙ্কটা না? তাহলে আমি এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম। তাহলে কাকে পেয়ে গেছি আলটিমেটলি? বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি, বিন্দুর স্থানাঙ্ক। বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। এইবার আসো আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এই প্র্যাকটিস শীট 1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং লেভেল 1 এর জন্য অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথে আসো। এতক্ষণ যেগুলো করছি এগুলো বাচ্চা টাইপের ম্যাথ ছিল। এইবার আসো একটু বাপে যাই, বাচ্চা থেকে বাপে যাই। তার আগে একটু রেস্ট করি, আমার বেশি টায়ার্ড লাগতেছে। 2 মিনিট ব্রেক। হাই হাই। হ্যাঁ 11 নম্বরে বলতেছে কি, 11 নম্বরে বলতেছে এ ও এ বিসি সমবাহু ত্রিভুজের এ ও বি এর স্থানাঙ্ক যথাক্রমে 3,4 ও 3,6, এ বি এর যে পাশে মূল বিন্দুটা অবস্থিত তার বিপরীত পাশে সি বিন্দু অবস্থিত, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। শোনো, তুমি যখন সরল রেখাতে কোনো শেপের, কোনো একটা শেপ বা এই টাইপের কোনো কিছু যদি বলে, সেটা ত্রিভুজ হোক, সার্কেল হোক, সেটা তোমাকে আয়তক্ষেত্র হোক, যে কোনো শেপ, যদি শেপের প্রবলেমগুলো চলে আসে তুমি ট্রাই করবে এটা চিত্রের মাধ্যমে করার, অথবা চিত্র এঁকে সলভ করার, চিত্র এঁকে সলভ করার ট্রাই করবা। তাহলে আমি যদি এটার একটু চিত্রটা আঁকি, এবিসি সমবাহু ত্রিভুজের চিত্রটা যদি আঁকি তাহলে কি আঁকবো? ধরো আমি প্রথমে স্থানাঙ্কটা নিলাম, তারপর এবিসি সমবাহু ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক কত? 3,4। 3,4 বিন্দুটা কোথায় হবে? এক্স অক্ষ বরাবর 3 একক যাব, এটা 1 একক, 2 একক, 3 একক, ওয়াই অক্ষ বরাবর 4 একক, এই যে 4 একক, এটা হচ্ছে 3,4। এরপরে কত? বি বিন্দুর স্থানাঙ্ক কত? 3,6। 3,6 অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর 3 একক যাব, ওয়াই অ্যাক্সিস বরাবর আরো 2 একক যাব, 6 একক। আমি এটা একটু সুন্দর মতো আঁকি, এটা সুন্দর হয় না চিত্রটা। তাহলে আমি কি পাইতেছি? এক্স অ্যাক্সিস বরাবর পাইতেছি হচ্ছে 3 একক, ওয়াই অ্যাক্সিস বরাবর পাইতেছি 4 একক, তার মানে এটা হচ্ছে 3,4। 3,4। এরপর বি বিন্দুকে পাইতেছি কত? এক্স অ্যাক্সিস বরাবর 3 একক, ওয়াই অ্যাক্সিস বরাবর 6 একক, তার মানে এটা হচ্ছে বি বিন্দু। এটা হচ্ছে 3,4 আর এটা হচ্ছে 3,6। 3,6। এখন তুমি এদেরকে যোগ করো, এটা হচ্ছে এবি বাহু। এবি বাহু। তো তোমার কাছে ত্রিভুজটা বলছিল কি? এবিসি সমবাহু ত্রিভুজ, এটা বলছিল, রাইট? তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ যদি আঁকতে হয়, আমার যে সি পয়েন্টটা আছে, সি পয়েন্টটা আমি চাইলে এই পাশেও নিতে পারি, সি পয়েন্টটা চাইলে কি নিতে পারি? এই পাশেও নিতে পারি। যদি এই পাশে নিই তাহলে ত্রিভুজটা কোনটা? ত্রিভুজটা হচ্ছে এটা। আর যদি এই পাশে নিই তাহলে আমার ত্রিভুজটা কোনটা? ত্রিভুজটা হচ্ছে এটা। এখন কোয়েশ্চনটা হচ্ছে ভাইয়া কোনটা নিব? কোনটা নিব? দেখো এটার জন্য তোমাকে এখানে একটা কন্ডিশন বলে দিছে। কন্ডিশনটা কি? সি বিন্দু যে পাশে অবস্থিত, মূল বিন্দু হচ্ছে তার বিপরীত পাশে অবস্থিত। মূল বিন্দু এবং সি বিন্দু বিপরীত পাশে অবস্থিত। তোমরা যখন পার্শ্ব পড়বা, আমি যদি এবি যে সরল রেখা আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এবি যে সরল রেখা আছে, এবি সরল রেখার সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে আমি যদি এই পয়েন্টটা নিই, সি বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, সি বিন্দু এবং মূল বিন্দু একই পাশ হয়ে গেছে না? একই পাশ হয়ে গেছে না? তাহলে আমার এটা কি করা যাবে না, এটা নেওয়া যাবে না। আমার নিতে হবে কোনটা? এটা। যদি তুমি এই পয়েন্টটা চিন্তা করো, এটাকে যদি সি পয়েন্ট চিন্তা করো, তাহলে এবি সাপেক্ষে চিন্তা করো, আমার মূল বিন্দু এবং সি বিন্দু কি আছে? এখন এখন বিপরীতে আছে। আমি যদি এই রেখাটাকে একটু বর্ধিত করে দেখাই, তাহলে দেখো তুমি যদি এই রেখার উপর দাঁড়াও, এই রেখার এই পাশে হচ্ছে ও বিন্দু আর এই পাশে হচ্ছে কি বিন্দু? সি বিন্দু।
তার মানে ও বিন্দু এবং সি বিন্দু কি আছে এখন বিপরীতে আছে। ওকে, আমাদের সি বিন্দুটা বের করতে হবে। আমরা ডায়াগ্রাম দিয়ে বের করব। কিভাবে? আমাদের বলে দিছে এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। এবিসি সমবাহু। তো আমরা সমবাহু ত্রিভুজ মানে কি জানি? সমবাহু ত্রিভুজ মানে কি? যার প্রত্যেকটা বাহু সমান, রাইট? যার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেক বাহু সমান, তাকে আমরা সমবাহু বলি। সমবাহু। আমাদের লাগতেছে কোন পয়েন্ট? এই সি পয়েন্টের স্থানাঙ্কটা। সি পয়েন্টের স্থানাঙ্কটা আমাদের দরকার। দেখো তো, আমি এ আর বি এই ডিসটেন্সটা যদি বের করি, এ বি এর ডিসটেন্সটা যদি বের করি, এ বি এর ডিসটেন্সটা কত আসবে? এখানে খেলাধুলা করিও না। এ বি এর ডিসটেন্সটা কত আসবে? এই যে এ বি যে ডিসটেন্সটা আছে এটা কত আসবে? মানে এ বি বাহু। এ বি বাহু সমান আমি বলতে পারি কত? দেখো তো, এই এ পয়েন্টও এক্স অক্ষ থেকে সেম দূরত্বে আছে, বি পয়েন্টও এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে সেম দূরত্বে আছে। তাহলে এদের মধ্যবর্তী ডিফারেন্সটা কত হবে? এই এককটা কত হবে? এটা হচ্ছে 4 একক আছে, এটা হচ্ছে 6 একক আছে। তার মানে এ বি এর দৈর্ঘ্য কত হবে? 2 একক হবে না? 2 একক। 2 একক হবে। তার মানে এ বি এর দৈর্ঘ্য 2 একক। ঠিক আছে? তার মানে আমাদের যে বিসিটা আছে, বিসিও কত হবে? 2 একক হবে। এসিও কত? এসিও 2 একক হবে। এরপর আমি যদি সি পয়েন্টকে পেতে চাই, আলটিমেটলি আমাকে কি নিতে হবে? এক্স অক্ষ থেকে দূরত্ব নিতে হবে আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব নিতে হবে, রাইট? এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব। চিন্তা করো তো, আমি যদি এক্স অক্ষ থেকে দূরত্ব চিন্তা করি, এই এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কতটুকু হবে? আমি এ পয়েন্ট পর্যন্ত গেলাম, প্লাস এটার সাথে যদি এটা অ্যাড করি, এই ডিসটেন্সটা যদি অ্যাড করি, তাহলে কি হবে? সি পয়েন্টের এক্স অক্ষ থেকে দূরত্ব পাবো না? 5 একক। সি পয়েন্টের এক্স অক্ষ থেকে দূরত্ব পাবো। তাহলে দেখো, 4 এই একক। যে এই ডিসটেন্সটা কত? পুরা বাহুটা যদি 2 একক হয়, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি একটা সমবাহু ত্রিভুজ নিই, এই সমবাহু ত্রিভুজের কোন একটা শীর্ষবিন্দু থেকে তৃতীয় বাহুর উপর অঙ্কিত লম্ব, ওই তৃতীয় বাহুকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে লম্বটা আমি নিলাম, এই যে লম্বটা আমি নিলাম, এই লম্বটা এই এবি বাহুকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে না? তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কতটুকু ছিল? 2 একক ছিল। সমদ্বিখণ্ডকগুলোর প্রত্যেকটার একক কত হবে? এটা তাহলে 1 একক। এটাও কত? এটাও 1 একক। তাহলে চিন্তা করো তো, আমি এখন যদি সি বিন্দুর লম্ব দূরত্ব নিই এক্স অক্ষ থেকে, সেটা কত? এ প্লাস এটা এ। তার মানে এ দূরত্ব কতটুকু ছিল এক্স অক্ষ থেকে? কতটুকু দূরত্ব ছিল? 4 একক দূরত্বে ছিল। প্লাস এটার সাথে কত অ্যাড হবে? 1 অ্যাড হবে। তার মানে সি বিন্দুর জন্য যদি আমরা কোটি বলি, সি বিন্দুর জন্য কোটি আসবে কত? 4 প্লাস 1। 4 প্লাস 1 আসবে। এরপরে গিয়ে আসো, বুঝে আসো। বুঝ মানে কি? বুঝ মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে আমি যদি ওয়াই অক্ষ থেকে দূরত্ব নিই, তাহলে সেটা কত আসবে? দেখো, আমি এ দূরত্ব পর্যন্ত গেলাম, এ দূরত্ব পর্যন্ত গেলাম, এরপর আরো কতটুকু যাইতে হবে? আরো এতটুকু যাইতে হবে না? এ দূরত্ব প্লাস কোনটা? এই দূরত্বটা যাইতে হবে। এখন এই যে মাঝখানে যে লম্বটা আছে, এই দূরত্বটা কত? এটা কিভাবে পাবো? দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এই সবুজ কালারটা একটা সমকোণী ত্রিভুজ। এই 2টা হচ্ছে একটা অতিভুজ, এই 1টা হচ্ছে একটা কি ভূমি হিসেবে চিন্তা করা যায়। তার মানে আমরা এখান থেকে যদি এই এই লম্ব দূরত্বটা নিই, ছোট লম্ব দূরত্বটা, এটা কত হবে? √2 স্কয়ার মাইনাস কত 1 ইকুয়ালস টু কত হবে? √3 হবে, রাইট? তাহলে সি বিন্দু যদি বুঝ বলি, সি বিন্দুর জন্য বুঝ কত হবে? এ পর্যন্ত গেলাম, প্লাস এটার সাথে √3 অ্যাড করলাম, তাহলে এর জন্য বুঝ কত? 3। তাহলে 3 প্লাস কত? 3 প্লাস √3। তাহলে সি বিন্দুর বুঝ কত? সি বিন্দুর বুঝ হচ্ছে 3 প্লাস √3। সি বিন্দুর কোটি কত? 4 প্লাস 1। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 3 প্লাস √3, 5। এটাই হবে অ্যান্সার। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক 3 প্লাস √3, 5। ভাই আবার একটু মানে ইয়া করেন তো, ভাইয়া আর একটু বুঝে দেন। প্রথম থেকে ওই সময় নেট প্রবলেম ছিল তো প্রথম থেকে দেখতে আমার পারিনি। টায়ার্ড লাগতেছে একটু বেশি। তোমরা একটা কাজ করো, আমার কথা বলতে পারতেছি না আসলে, একটু বুঝতে পারতেছি, একটু কথা বলতে পারতেছি না। ভাইয়া রেকর্ডেড ভার্সন আবার দেখে নিলেই হবে। আমি না সিরিয়াসলি না, আমি বুঝাই দিতাম, আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, মানে রোজা রাখছি তো অনেকক্ষণ ধরে। তোমাদের আগে হচ্ছে 2 ঘন্টার আরেকটা ক্লাস নিচ্ছি,
তোমাদের আগে, মানে 12টা থেকে 2টা পর্যন্ত ক্লাস নিচ্ছি, এখন তোমাদের ক্লাস নিচ্ছি। সো একটু প্রবলেম হচ্ছে, রোজা রাখছি ওই জন্য হ্যাঁ না লাস্ট মাথা ব্যথা করতেছে এখন। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা তোমরা একটু রেকর্ড করে নিও, কারণ আমি এই ম্যাথটা যদি আবার বুঝাইতে যাই আমি পরের ম্যাথটা করাইতে পারবো না। আর আমি পরের ম্যাথটা একটু দেখে নিই, যারা বুঝে নাই তারা এটা রেকর্ড করবা, যদি না বুঝে আমি পরে বুঝাই দিব আবার। এরপর 12 নাম্বার ম্যাথে আসো। এই 12 নাম্বার ম্যাথে কি বলতেছে দেখো। 12 নাম্বার ম্যাথে বলতেছে ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরালে এর নতুন অবস্থান হচ্ছে ও কিউ। যদি পি বিন্দুর স্থানাঙ্ক -3 হয় তবে কিউ বিন্দুর স্থানাঙ্কটা কত হবে সেটা বের করো। আচ্ছা, এই ম্যাথটা বুঝতে হলে তোমাকে কিছু কনসেপ্ট বুঝতে হবে। খেয়াল করো, তুমি একটা ঘড়ি চিন্তা করো, তোমার কাছে একটা ঘড়ি আছে, ধরো একটা ঘড়ি আছে, ঘড়িটার কাঁটা হচ্ছে এটা হচ্ছে ঘড়ির কাঁটা, এটা হচ্ছে মূল বিন্দু। চিন্তা করো, তোমাকে প্রথম পজিশনে ছিল কত, ওপিতে। ঘড়ির কাঁটাটা প্রথমে ওপিতে ছিল, ওপি থেকে তুমি ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরিয়ে, ঘড়ির কাঁটার দিকে এই কাঁটাকে π/6 কোণে ঘুরিয়ে এখন ও কিউ কে আনছো, ও কিউ কে নিয়ে আসো। এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে π/6, রাইট? তাহলে দেখো তো এখানে ঘড়ির কাঁটার দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? জি না ভাইয়া। দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। তার মানে ওপি এর জন্য যে মডুলাস থাকবে, ওপি এর জন্য যে আর থাকবে, ওপি এর জন্য কি থাকবে, ওপি এর জন্য আরটা সেম থাকবে, সেম আর আরটা সেম হবে। জাস্ট কিসে পার্থক্য থাকবে? পার্থক্যটা থাকবে কোথায়? পার্থক্যটা থাকবে আমাদের ভেক্টর অ্যাঙ্গেল, ভেক্টর অ্যাঙ্গেলে। তাহলে প্রথমে আরটা বের করে নি, আর সমান কত আসবে? আর এর জন্য তোমার কি দেওয়া আছে দেখো, আর বের করার জন্য তোমার কি দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে পি বিন্দু দিয়ে যদি আমরা আরটা বের করি, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -√3, -3। তাহলে আর সমান কত, √−√3 হোল স্কয়ার প্লাস কত, +-3 হোল স্কয়ার ইকুয়ালস টু কত আসবে, √3 + 9 আসবে, ইকুয়ালস টু √12 আসবে। তার মানে ও কিউ এর জন্য যে মডুলাস আসবে সেটাও কত আসবে, সেটাও √12 আসবে। এবার আসো ভেক্টর অ্যাঙ্গেলে, ভেক্টর অ্যাঙ্গেলে আসো। তোমাকে পি পয়েন্টটা কত দেওয়া আছে, পি পয়েন্টটা দেওয়া আছে -√3, -3। বের করতে হবে কি, কিউ পয়েন্টের স্থানাঙ্ক। বলতেছে পি পয়েন্টকে তুমি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরাইছো, π/6 কোণে ঘুরাইছো। তাহলে চিন্তা করো তো, আগে পি এর আগে যে ভেক্টর অ্যাঙ্গেলটা ছিল ওইটার সাথে যদি আমি ঘড়ির কাঁটার π/6 অ্যাড করে দিই, তাহলে কাকে পাবো? কিউ কে পাবো না? কিউ কে পাবো, কিউ কে পাবো। কথাটা বুঝো, আগে যে পি ছিল, পি এর জন্য আগে যে ভেক্টর অ্যাঙ্গেলটা ছিল, ভাইয়া বুঝি নাই। বলতেছে তোমাকে এখানে তুমি কি ঘড়ির ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরালে ও কিউ কে পাওয়া যাবে। এটার নতুন অবস্থান হচ্ছে কি, নতুন অবস্থান হচ্ছে ও কিউ। তার মানে আগে যে পি বিন্দুটা ছিল, পি বিন্দুর জন্য যে ভেক্টর অ্যাঙ্গেলটা, এই ভেক্টর অ্যাঙ্গেলের সাথে যদি আমি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে π/6 কোণটা নিই, তাহলে কাকে পেয়ে যাব, কিউ কোণটা পেয়ে যাব না? ওকে গুড। কিউ এর জন্য ভেক্টর অ্যাঙ্গেল কে পাবো। জি ভাইয়া। ওকে, তাহলে দেখো প্রথমে পি এর জন্য তুমি কি করো, পি এর জন্য ভেক্টর অ্যাঙ্গেল বের করো। পি এর জন্য ভেক্টর অ্যাঙ্গেল কত হবে, এটা কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্টে ভেক্টর অ্যাঙ্গেল কি, এই ফারহান লাবিব তুমি কথা বলি না, তোমার সাউন্ডটা অনেক নয়েজি, অনেক বেশি, মানে অনেক বেশি ব্রড, মানে তুমি ইয়া করো, তুমি সাউন্ড অফ করো। তাহলে -π প্লাস কত, tan ইনভার্স মডিউলাস y/x। তাহলে এখান থেকে কত আসবে, -π প্লাস tan ইনভার্স, এটা কত, -3/√3। তাহলে ইকুয়ালস টু কত আসে, -π প্লাস tan ইনভার্স √3 আসে, √3 আসে। তাহলে ইকুয়ালস টু কত আসবে, -π প্লাস tan ইনভার্স √3 মানে কত, π/3। তাহলে ইকুয়ালস টু -2π/3 আসছে। এটা কার জন্য, এটা পি বিন্দুর জন্য আসছে, পি
পি বিন্দুর জন্য এই -2π/3 আসছে। এখন তোমাকে বলতেছে তুমি পি বিন্দুর সাথে যদি π/6 ঘড়ির কাঁটার দিকে যদি π/6 নাও তাহলে ও কিউ কে পাবা, আদারওয়াইজ ও কিউ কে পাওয়া যাবে না। তাহলে -2π/3 এর সাথে এখন π/6টা কি নিতে হবে, ঘড়ির কাঁটার দিকে নিতে হবে না? তাহলে দেখো -2π/3 এর সাথে যদি ঘড়ির কাঁটার দিকে π/6 নিই তাহলে কত নিতে হবে, -π/6 নিতে হবে না? -π/6 নিতে হবে না? জি ভাই। জি ভাই। তাহলে -π/6 নিলাম। এখন কত আসে, আমি যদি এখন 6টা লসাগু নিই তাহলে কত আসবে, -4π মাইনাস কত, -2π। ক্যালকুলেশনে কি ভুল হইছে? -3π, হ্যাঁ ঠিক আছে। তো -2π -4π -2π ডিভাইড বাই কত, 6 ইকুয়ালস টু কত আসবে, -6π ডিভাইডেড বাই 6। তাহলে 6 মোকাবেলা ইকুয়ালস টু কত থাকবে, -π থাকবে। তাহলে কিউ বিন্দুর জন্য আমাদের ভেক্টর অ্যাঙ্গেলটা কত আসলো? শুধু পাই হবে না, শুধু পাই হবে নাকি -π হবে? ভাইয়া 2π 2π টা পাই হবে। কই কই অনলি পাই হবে ওখানে, এই যে 2π এর ওই জায়গায় only pi গ্রিন হবে। লাইনের ওখানে এই সাইকেল লাইনটা। 2π এর যে পাই, আচ্ছা সরি এটা পাই হবে, হ্যাঁ সরি, এই যে লসাগু করার ঠিক আছে। সময় -5π/6 আসবে। তাহলে কত আসবে, -5π/6। তাহলে এই যে -5π/6 আসলে এটা কার জন্য? কিউ এর জন্য। এটা কিউ বিন্দুর জন্য আসছে, এটা পি কিউ এর জন্য। পি কিউ এর জন্য আছাড় মারবো ধরে। এটা হচ্ছে ও কিউ এর জন্য, মানে কিউ বিন্দুর জন্য আসছে। এটা কি